প্রিয় দর্শক, গত পর্বটি যেখানে শেষ করেছি আজকে সেইখান থেকে শুরু করব। প্রিয় দর্শক, আজকের পর্বটি কিছুটা এরকম হবে যে দুধের স্বাদ আমরা ঘোলে মিটাবো। কেন বলছি, সেই মিশরের বিখ্যাত পিরামিড দেখে বুঝতেই পারছেন। আমরা সেই কলসিয়াম সপ্তম আশ্চর্য আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। এই সপ্তম আশ্চর্য আমরা আপনাদেরকে দেখাবো ঠিক এক টিকিটে 30 রুপিতে। আজকে সপ্তম আশ্চর্য আপনাদেরকে ঘুরে দেখাবো। হ্যাঁ, গরিব মানুষ আমি, আমার সামর্থ্য হয়নি যে সবকটি দেশে গিয়ে সেই আশ্চর্যগুলো দেখানোর জন্য। তবে হ্যাঁ প্রিয় দর্শক, আজকে জানাবো এই সমস্ত আশ্চর্য বিস্তারিত তথ্য, কিভাবে এই আশ্চর্যগুলি হয়েছে এবং কবে নাগাদ তৈরি হয়েছে, সমস্ত বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো কোথায় এই সপ্তম আশ্চর্য আমরা দেখতে পারবো। প্রিয় দর্শক, আসুন আমরা পুরো ভিডিওটি না টেনে উপভোগ করি। এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ট্রাভেল টেস্টারের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। বলছিলাম যে গত পর্ব আমরা যেইখানে শেষ করেছি আজকে সেইখান থেকে শুরু করব, কিন্তু না, কথার সাথে তো আমি কাজের কোনো মিল দেখছি না। আমরা গত পর্বে যেখানে শেষ করেছিলাম সেইখান থেকে তো শুরু এখনো হয়নি। প্রিয় দর্শক, আমি দুঃখিত, আপনাদেরকে আমি একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে চাই। গত পর্ব যারা দেখেননি তাহলে এই পর্বটি আপনারা বুঝতে পারবেন না। চলুন গত পর্বে কি কি হয়েছে একটু দেখে আসি আগে। কলকাতার সবচাইতে বড় পার্ক ইকো পার্ক। কেন এই পর্বটি আপনাদেরকে দেখতে বলছি প্রিয় দর্শক, কোথা থেকে আমরা এসেছিলাম সেই কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে কলকাতার নিউ টাউনে এই ইকো পার্কে আমরা কিভাবে এসেছিলাম তার বিস্তারিত, এইখানে এসে কি কি দেখেছিলাম তার বিস্তারিত সমস্ত তথ্য কিন্তু এই পর্বে আপনারা পাবেন। আর অবশ্যই সেই সপ্তম আশ্চর্য কেন রিলেটেড এই পর্বের সাথে, এই পর্ব না দেখলে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন না। সুতরাং প্রিয় দর্শক, সেই সপ্তম আশ্চর্য পর্বটি দেখার আগে কিংবা পরে অবশ্যই এই পর্বটি আপনারা দেখে নেবেন, কারণ অনেক তথ্যবহুল এই পর্বে আপনারা বিস্তারিত জানবেন। বিশেষ করে সেই সপ্তম আশ্চর্য কোথায় অবস্থান করছে এই পার্কের এবং তার বিস্তারিত তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, এই পর্বটি আর একবার আপনাদেরকে অনুরোধ করছি বিশেষভাবে দেখার জন্য। আর এই পর্বটির সেই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন। প্রিয় দর্শক, এবার মনে হয় বলতে পারি গত পর্বটি ঠিক যেইখানে আমরা শেষ করেছিলাম এই পর্বটি কিন্তু সেখান থেকেই শুরু হলো। প্রিয় দর্শক, সপ্তম আশ্চর্য বা 7 ওয়ান্ডার্স আজকে আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো। এই 7 ওয়ান্ডার্স ইকো পার্কের ঠিক কোথায় অবস্থান করছে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। আপনারা যদি 4 নাম্বার গেটে আসেন, ঠিক 4 নাম্বার গেটের পাশেই কিন্তু এই 7 ওয়ান্ডার্সের বা সপ্তম আশ্চর্যের যে টিকিট কাউন্টার রয়েছে সেটা কিন্তু এইখানে আপনারা দেখতে পাবেন এবং জনপ্রতি 30 টাকা করে কিন্তু আপনার সেই টিকিট নেবে, যার বিনিময়ে আপনি সেই সারা পৃথিবীর সপ্তম আশ্চর্য 7 ওয়ান্ডার্স কিন্তু রেপ্লিকা যেটা এইখানে অবস্থান করছে সেটিকে আপনি দেখতে পারবেন। আজকে বিস্তারিত এই 7 ওয়ান্ডার্স সম্পর্কে আজকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, শুরুতেই কোন আশ্চর্যটি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মিশরের সেই দ্য গ্রেট গিজার পিরামিড। মিশরের সবচেয়ে বড়, পুরনো এবং আকর্ষণীয় পিরামিড হচ্ছে গিজার পিরামিড, বা যা খুফুর পিরামিড হিসাবে পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে। এর উচ্চতা প্রায় 481 ফুট। এটি 755 বর্গফুট জমির উপরে স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক 1 লাখ। পিরামিডটি তৈরি হয়েছিল বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে। পাথরখণ্ডের এক একটির ওজন ছিল প্রায় 60 টন। দৈর্ঘ্য ছিল 30 থেকে 40 ফুটের মতো এক একটি পাথর। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হতো। বিজ্ঞানীরা পিরামিডটির ভেতরে একটি বড় শূন্যস্থানের সন্ধান কিন্তু পেয়েছেন। প্রিয় দর্শক, সেই মিশরের গিজার পিরামিডের রেপ্লিকা দেখতেই পাচ্ছেন। এই ভিতরের ফাঁকা জায়গার একটা নমুনা কিন্তু এখানে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এরপরে যে আশ্চর্যটি কলসিয়াম।
কলোসিয়াম ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তিকার ছাদবিহীন মঞ্চ। 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চ সাধারণত বীর যোদ্ধাদের বা গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা ও জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। এর অবস্থান রোমান ফোরামের ঠিক পশ্চিমে, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 70 থেকে 72 খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময়। এ সময় সম্রাট ভেসপাসিয়ানের রাজত্ব ছিল। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এই স্থাপনার নির্মাণ কাজ শেষ হয়েছিল 80 খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে। পরে দমিতিয়ানের শাসনামলে এটি আরও পরিবর্তন ও পরিবর্ধন করা হয়। এর আদি নাম ছিল ক্ল্যাভিয়ান নাট্যশালা। 6ষ্ঠ শতকের পূর্বে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় এটির পুনর্নির্মাণ ও পরিবর্ধন সাধন করা হয়। পরবর্তী শতকগুলোতে কলোসিয়াম অবহেলা, ভূমিকম্প ও এর নির্মমতা দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়। এর বহির্তরণের 1/3 বেশি এখনও টিকে আছে। প্রাচীন রোমান সাম্রাজ্যের গোলাকৃতি ও বহুতল এমফিথিয়েটার হিসাবে বৃহত্তম এই স্থাপনাকে ক্রীড়ার জন্য ব্যবহার করা হতো। মল্লবীরগণ একে অপরকে নিঃশেষ করে স্বীয় ক্ষমতা প্রয়োগপূর্বক নিজেকে টিকিয়ে রাখত। এমনকি হিংস্র জীবজন্তুর সাথেও লড়তে হতো তাদের। স্থল, নৌযুদ্ধ, পশু শিকার সম্পর্কীয় নাটকীয় আমন্ত্রিত দর্শকদের মনোরঞ্জনার্থে প্রদর্শন করা হতো। মহিলাদের মল্লযুদ্ধেও কিন্তু অনুষ্ঠিত হতো এই কলোসিয়ামের ভিতরে যে মঞ্চ রয়েছে। প্রিয় দর্শক, খুব সুন্দর রোমান সাম্রাজ্যের একটি বৃহৎ স্থাপনা। ইটালিতে গিয়ে হয়তো দেখতে পারবো না, কিন্তু কলকাতাতে বসে আমরা দেখে নিয়েছি সেই স্থাপনা এবং তার ইতিহাস। খুব ভালো লাগছিল। তৃষ্ণা বেশ খানিকটা ক্লান্ত ছিল, সমস্ত পার্ক ঘুরে একটু বসে বিশ্রাম নিচ্ছিল। প্রিয় দর্শক, এখন যে আশ্চর্যটি আপনাদেরকে ঘুরে দেখাবো সেটি হচ্ছে চীনের মহাপ্রাচীর। চীনের মহাপ্রাচীর পৃথিবীর সত্যিকারের একটা বিস্ময়। প্রাচীরটি মূলত রাজ্যের সীমানা রক্ষার জন্য নির্মিত হয়েছিল, কিন্তু বছরের পর বছর ধরে এটি চীনের উত্তর সীমান্তের প্রতিরক্ষার পাশাপাশি পর্যটনের জন্য একটি দুর্দান্ত স্থাপনা হিসাবে কিন্তু কাজ করছে। প্রাচীরটি বিশ্বের দীর্ঘতম মানব সৃষ্ট কাঠামো হিসাবে কিন্তু দাঁড়িয়ে আছে। প্রায় 7300 কিলোমিটার প্রসারিত প্রাচীরটি পূর্ব উপকূলের সাংহাই পাশ থেকে শুরু হয় এবং জিয়াও পাশ পর্যন্ত যায়। এটি প্রায় বলা হয় মহাকাশ থেকে দৃশ্যমান একমাত্র জিনিস এই চীনের গ্রেট ওয়াল। পাথর ও মাটি দিয়ে তৈরি দীর্ঘ প্রাচীরের সারি এটি। এগুলো খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে খ্রিস্টীয় 1600 শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হয়। এরকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল, তবে 220 খ্রিস্টাব্দ থেকে 200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াংয়ের অধীনে নির্মিত প্রাচীরটি সবচাইতে বিখ্যাত। এটি বর্তমান প্রাচীরের অনেক উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্যই অবশিষ্ট আছে। বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়। চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচাইতে বড় স্থাপত্য। এই প্রাচীরের উচ্চতা 5 থেকে 8 মিটার এবং দৈর্ঘ্য 8851 কিলোমিটার। এর মূল অংশের নির্মাণ কাজ শুরু হয়েছিল কিন্তু প্রায় খ্রিস্টপূর্ব 208 সালের দিকে। প্রিয় দর্শক, রেপ্লিকা, আবারও বলছিলাম, সেই গ্রেট চীনের মহাপ্রাচীর, তার কিছু অংশ বিশেষ আমরা দেখলাম এবং ইতিহাস জানলাম। এখন আমরা দেখব ভালোবাসার নিদর্শন স্বরূপ সেই তাজমহল। তাজমহল ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত। এটি একটি কিন্তু রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। তাজমহলকে কখনো কখনো কিন্তু তাজ নামেও কিন্তু ডাকা হয়। এই তাজমহলকে মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসাবে কিন্তু মনে করা হয়, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতি রাজকীয় সমাধিটি বেশ সমাদৃত। তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি 1913
1983 সালের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে কিন্তু তালিকাভুক্ত করা হয়। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম হচ্ছে কিন্তু এই তাজমহল। তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সার্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম। যখন এটি তৈরি হয়েছিল, ভালোবাসার নিদর্শন হিসাবে এই তাজমহল কিন্তু তৈরি করা হয়েছিল। মোয়াই মূর্তি 1250 থেকে 1500 সালের মধ্যে রাপানুই লোকদের দ্বারা এই সুন্দরভাবে খোদাই করা মানব মূর্তিগুলো পূর্ব পলিনেশিয়ার ইন্টার দ্বীপে তৈরি করা হয়েছিল। তাদের প্রত্যেকের মাথা বড় আকারের শরীরের থেকেও কিন্তু, যদিও তাদের বেশিরভাগের সময়ের সাথে ধ্বংস হয়ে গেছে, বাকিরা সৌভাগ্যক্রমে এখনও ররাকু আগ্নেয়গিরির ঢালে দাঁড়িয়েছে। 18 শতকে তাদের নির্মাণ রহস্যজনকভাবে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। প্রত্যেকটি মূর্তি এক একটি আস্ত শিলা হতে খোদাই করা হয়েছে। প্রত্যেকটি মূর্তির গড় ওজন প্রায় 12.5 টন এবং উচ্চতা প্রায় 13 ফুট। অবশ্য একটি অসম্পূর্ণ মূর্তি পাওয়া যায়। যদি এটি সম্পূর্ণ হতো তবে এর উচ্চতা প্রায় 69 ফুট এবং ওজন হতো প্রায় 145 থেকে 165 টন। এ পর্যন্ত 900টির অধিক মোয়াই সম্পর্কে জানা গেছে, কিন্তু বর্তমানে 394টি মোয়াই দেখা যায়। এরপরেই হচ্ছে ত্রাণকর্তা যীশু খ্রিস্ট বা দ্য ক্রাইস্ট দ্য রিডিমার। ব্রাজিলের রিও ডি জেনিরোতে এই সুন্দর শিল্পকর্মটি যীশু খ্রিস্টের মূল্যবোধকে নিখুঁতভাবে চিত্রিত করে। যিশুর মতো এই মূর্তিটিরও লক্ষ্য আধুনিক সমাজ রক্ষা করার। ব্রাজিলের রিও ডি জেনিরোতে যীশু খ্রিস্টের একটি মূর্তি, যা বিশ্বের বৃহত্তম আর্ট ডেকো মূর্তি হিসেবে বিবেচনা করা হয়। মূর্তিটি তার স্তম্ভের ভিত্তি 8 মিটার 30 মিটার তা হচ্ছে লম্বা, আর তার দুই পাশে প্রসারিত এক একটি হাতের দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার। 700 মিটার উচ্চতার কার্গো ভার্দো পাহাড়ের চূড়ায় এটি অবস্থিত এবং একে একজন ফরাসি ভাস্কর পল লেভেন্সকি 1922 এবং 1931-এর মধ্যে কিন্তু নির্মাণ করেছিল। সর্বশেষ যে আশ্চর্যটি দেখাবো, পেত্রা একটি প্রাচীন আরব শহর। বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিমের শহর ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে এর অবস্থান। 2400 থেকে 2200 বছর আগে এটি ছিল নাবাতীয় রাজ্যের রাজধানী। পেত্রা নগরী মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল। এটি বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলোর জন্য। এটি তৈরি হয়েছে গুহার মধ্যে, যা কোথাও কোথাও মাত্র 12 ফুট চওড়া। মাথার উপরে পাথরের দেওয়াল, গুহার পাশেই রয়েছে কঠিন পাথরের দেয়ালের গায়ে গ্রথিত সেই প্রাচীন দালানগুলো, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো থাজনেদ ফেরাউন নামের মন্দিরটি ফেরাউদের ধনভাণ্ডার নামেও পরিচিত। পেত্রা নগরী ছিল অত্যন্ত সুরক্ষিত, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। পেত্রার চারধারে ছিল উঁচু পাহাড় আর একটি অফুরন্ত ঝর্ণাধারা। পশ্চিমের গাজা, উত্তরের বসরা ও দামেস্কো, লোহিত সাগরের পাশের আকুয়াবা ও লিউস এবং মরুভূমির উপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার প্রধান সব বাণিজ্যিক পথগুলো নিয়ন্ত্রণ করত এই পেত্রা। প্রিয় দর্শক, কেমন লেগেছে আমাদের এই সপ্তম আশ্চর্য? দেখতেই পাচ্ছেন সেই পেত্রার পাশে একটি ক্যাফে রয়েছে, সেইখানে ফাস্টফুডের খাবারের ব্যবস্থা রয়েছে। প্রিয় দর্শক, চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখানোর জন্য। ক্ষুদ্র এই প্রচেষ্টা আপনাদের কেমন লেগেছে? একটি ভিডিওতে সপ্তম আশ্চর্য এবং তার সম্পর্কে বিস্তারিত জানলেন। প্রিয় দর্শক, যখন ফিরে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল আবারও সেই ভাসমান সেই রেস্টুরেন্টটা দেখে, বিশ্ব বাংলা ক্যাফে দেখে। একবার হলে আসবেন এখানে ভিজিট করার জন্য। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে অবশ্যই আমাদের এই ভিডিওটি। আর পরের পর্বে আপনাদেরকে আমরা দেখাবো দার্জিলিং যাওয়ার, কিভাবে আমরা সেই কলকাতা থেকে শিলিগুড়ি গিয়েছিলাম এবং দার্জিলিং গিয়েছিলাম, সেই যাত্রাপথের সেই বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং সেই সাথে আবারও বলবো যে ট্রাভেল টেস্টারের সাথে থাকবেন। প্রিয় দর্শক, ট্রাভেল টেস্টারের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।